নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে হাজার সায়েন্স জিকের 3 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো এর আগে যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে, এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হয়নি তারা নিচে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন করে নিও। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 201 নম্বর প্রশ্ন, টিটেনাস কিভাবে হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা। টিটেনাস হয় ব্যাকটেরিয়া দ্বারা। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে সালফার প্রধানত ব্যবহার হয় কিসের জন্য? তো চিকিৎসা ক্ষেত্রে সালফার ব্যবহার হয় চর্মরোগের জন্য। চর্মরোগের চিকিৎসায় সালফার ব্যবহার করা হয়। 203 নম্বর প্রশ্ন, ক্লোরোফর্ম কী জন্য ব্যবহৃত হয়? তো চেতনানাশক হিসেবে ক্লোরোফর্ম ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্য কোনটি? তো এটা হবে মাংস। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর অপর নাম কি? ভিটামিন এর অপর নাম হচ্ছে রেটিনল। তো বন্ধুরা, তোমরা জানাবে যে ভিটামিন সি এর অপর নাম কি, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিটামিন সি এর অপর নাম কি। পরবর্তী প্রশ্ন, দুধের প্রোটিনের নাম কি? তো এর উত্তর হয়ে যাবে কেজিন। দুধের প্রোটিনের নাম হচ্ছে কেজিন। পরবর্তী প্রশ্ন, শর্করা ভঙ্গক উৎসেচক সুক্রোজ নিঃসৃত হয় কোথা থেকে? তো এর উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত থেকে। ক্ষুদ্রান্ত থেকে শর্করা ভঙ্গক উৎসেচক সুক্রোজ নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, গুড় ও মধু মিষ্টি লাগে কেন? তো এর মধ্যে ফ্রুক্টোজ থাকে, তার জন্য গুড় ও মধু মিষ্টি লাগে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেকবার এসছে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবুমিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে। পরবর্তী প্রশ্ন, দেহ শর্করার অভাব হলে কি কি ঘটে? অর্থাৎ শর্করার অভাবজনিত কারণে দেহে কি কি হতে পারে? ওজন কমতে থাকে, খিদে বাড়ে, দুর্বলতা দেখা যায়, কাজের যোগ্যতা কমে যায়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অপর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অপর নাম হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, দুধ কেন সাদা দেখায়? তো এর উত্তর হয়ে যাবে দুধে প্রোটিনের জন্য দুধ সাদা দেখায়। পরবর্তী প্রশ্ন, সূর্যমুখী তেলে অবস্থিত কোন উপাদান এই তেলকে অধিক স্বাস্থ্যকর করে তুলেছে? তো সূর্যমুখী তেলে কোন উপাদান থাকার জন্য এই তেলকে অধিক স্বাস্থ্যকর করে তুলেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে লিনোলিক অ্যাসিড থাকে। সূর্যমুখী তেলের মধ্যে লিনোলিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক মাছের চর্বিকে কি বলা হয়? এর উত্তর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক মাছের চর্বিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলা হয়। পরবর্তী প্রশ্ন, গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় ভূত্বক। পরবর্তী প্রশ্ন, ইয়েলো ফিভার রোগের সংক্রমণের বাহক কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এটা অনেকবার এসছে। ইয়েলো ফিভার রোগের সংক্রমণের বাহক কি? তো উত্তর হয়ে যাবে এডিস মশা। পরবর্তী প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে কটি? এটা উত্তর হয়ে যাবে 4টি। পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের একটি রূপভেদ কি? অক্সিজেনের একটি রূপভেদ হলো ওজোন। ওজোন হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। পরবর্তী প্রশ্ন, ডাল্টনের পারমাণবিক তত্ত্বানুসারে ক্ষুদ্রতম কণিকা হলো? এর উত্তর হয়ে যাবে পরমাণু। ক্ষুদ্রতম কণিকা পরমাণু। পরবর্তী প্রশ্ন, এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত? এর উত্তর হয়ে যাবে 22.4 লিটার। এটা খুব গুরুত্বপূর্ণ।
এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। পরবর্তী প্রশ্ন, যে তাপমাত্রার ঊর্ধ্বে গ্যাসকে তরলীভূত করা যায় না সেই তাপমাত্রাটার নাম কি? সেই তাপমাত্রাটার নাম হচ্ছে সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রার ঊর্ধ্বে গ্যাসকে তরলীভূত করা যায় না। পরবর্তী প্রশ্ন, যে প্রাণী মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে তার নাম কি? কেঁচো। কেঁচো মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, মার্স গ্যাসে থাকে, তো মার্স গ্যাসে থাকে মিথেন। তোমরা কমেন্ট করে জানাও মিথেনের সংকেত কী? মিথেনের সংকেত কী সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, জীবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন কে? তো এটার উত্তর হয়ে যাবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? তো জেনেটিক কোডের আবিষ্কর্তা হচ্ছে ডক্টর খোরানা। হরগোবিন্দ খোরানা হচ্ছে জেনেটিক কোডের আবিষ্কর্তা। তো এটা স্পেলিংটা একটু ভুল আছে, তোমাদের যখন পিডিএফটা দিয়ে দেবো তখন এই স্পেলিংটা ঠিক করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তার নাম কি? তো এটাও হয়ে যাবে ওজোন। ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে। পরবর্তী প্রশ্ন, হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর? তো এর উত্তর হয়ে যাবে 76 বছর পর। 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটারে তরল পদার্থ পারদ ব্যবহৃত হয় কেন? ব্যারোমিটারে তরল পদার্থ পারদ ব্যবহার করার কারণ পারদের ঘনত্বটা বেশি। পারদের ঘনত্ব বেশি বলে পারদ ব্যারোমিটারে ব্যবহার করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাতাসের আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে কি বলে? তো হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। তো বন্ধুরা, এই প্রশ্নটা অনেকবার দেওয়া থাকে এবং অপশানে হাইড্রোমিটারও দেওয়া থাকে। তো হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটারের এই প্রশ্নের উত্তরে অনেকে গুলিয়ে ফেলে। তো হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয়। এটা তো গেল হাইগ্রোমিটার, তো হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ অথবা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না যে রশ্মি, সেটা হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মি তড়িৎ অথবা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ থেকে একটি বিটা রশ্মির নিঃসরণে তার পারমাণবিক সংখ্যার পরিবর্তন কী হয়? না, তার পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। তেজস্ক্রিয় পদার্থ থেকে একটি বিটা রশ্মির নিঃসরণে তার পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, একটি ভৌত পরিবর্তনের উদাহরণ হল রোম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে রূপান্তর। রোম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে রূপান্তর, এটি কিন্তু একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ভারী হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? ভারী হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের ভৌত অবস্থা কী? পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের ভৌত অবস্থা হচ্ছে তরল। তো বন্ধুরা, এই যে ভারী হাইড্রোজেন আগের প্রশ্নটা বলা হলো, এটার ভারী হাইড্রোজেনের আর একটা নাম হচ্ছে ডয়টেরিয়াম। পোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তো ওর মধ্যে ডয়টেরিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2, যেটাকে ভারী হাইড্রোজেন বলা হয়। তো পরবর্তী প্রশ্ন, E=mc² সমীকরণটির ধারণা কে দেন? তো এর উত্তর হয়ে যাবে আইনস্টাইন। আইনস্টাইন E=mc² সমীকরণটির ধারণা দেন। পরবর্তী প্রশ্ন, কোনো গ্যাসে স্থির চাপে তাপমাত্রা ও আয়তনের সম্পর্কিত সূত্রটি দিয়েছেন বিজ্ঞানী চার্লস। বিজ্ঞানী চার্লসের সূত্রে গ্যাসের চাপ স্থির থাকে। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে যে বয়েলের সূত্রে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বয়েলের সূত্রে কোন জিনিসটি স্থির থাকে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে নিচে। পরবর্তী প্রশ্ন, শিলাবৃষ্টিতে নিক্ষিপ্ত বরফগুলি একসঙ্গে চাপ দিয়ে জোড়া লাগানো যায় যে ভৌত ধর্মের জন্য তাকে কি বলে? তো তাকে বলা হয় পুনঃশীলী ভবন। পরবর্তী প্রশ্ন, শীতের দেশে জলের পাইপ শীতকালে ফেটে যায় কারণ বরফের আয়তন
জলের চেয়ে বেশি, বরফের আয়তন জলের চেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে, এটা বলেছেন কোপার্নিকাস। কোপার্নিকাস বলেছে পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। পরবর্তী প্রশ্ন, গঠনগতভাবে একই রকম অঙ্গকে কি বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ। গঠনগতভাবে একই রকম অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক দূত বলা হয় কাকে? তো এর উত্তর হয়ে যাবে হরমোন। হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। এই কোশ্চেনটা অনেকবার এসছে পরীক্ষায়। তো পরবর্তী প্রশ্ন, ডেভিল মাছ বলা হয় কাকে? তো উত্তর হয়ে যাবে অক্টোপাসকে। অক্টোপাসকে ডেভিল মাছ বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? তো উত্তর হয়ে যাবে সেরিব্রাল। মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাল। পরবর্তী প্রশ্ন, ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে মানবদেহে দেখা যায় গেটে বাত। গেটে বাত রোগটা হয় ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে যৌন ক্রোমোজোমের সংখ্যা কটা? এক জোড়া। মানবদেহে যৌন ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে এক জোড়া। পরবর্তী প্রশ্ন, যৌন ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমগুলিকে বলে, তো যৌন ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমগুলিকে বলা হয় অটোজোম। পরবর্তী প্রশ্ন, জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত হয় কোথায়? তো এটা উত্তর হয়ে যাবে যকৃতে। যকৃতের জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, ককলিয়া কিসের অংশ? ককলিয়া হচ্ছে কর্ণের অংশ। কর্ণে থাকে ককলিয়া। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ক্রেনিয়াল স্নায়ুর সংখ্যা কতটা? তো এর উত্তর হয়ে যাবে 12 জোড়া। মানবদেহে ক্রেনিয়াল স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, একটি উপকারী ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ একটি উপকারী ভাইরাস। বন্ধুরা, এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হচ্ছে সেগুলা বিগত বছরের পরীক্ষাগুলিতে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্বপূর্ণ সহযোগে পড়বে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? তো 686 কিলো ক্যালোরি সবাত শ্বসনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? তো অবাত শ্বসনে হচ্ছে 50 কিলো ক্যালোরি। এই দুটো তোমরা মনে রাখবে যে সবাত শ্বসনে বললে 686 কিলো ক্যালোরি, আর অবাত শ্বসনে বললে তার থেকে অনেক কম, অর্থাৎ 50 কিলো ক্যালোরি। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, রক্তে রক্তকণিকার পরিমাণ শতকরা কত? তো রক্তে রক্তকণিকার পরিমাণ শতকরা 45 ভাগ। পরবর্তী প্রশ্ন, আপৎকালীন হরমোন বলা হয় কাকে? তো আপৎকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী ডিম পাড়ে? তো হংসচঞ্চু ডিম পাড়ে। হংসচঞ্চু ডিম পাড়ে। পরবর্তী প্রশ্ন, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? তো ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? তো ডিম্বক বীজে পরিণত হয়। তো ফল বললে হয়ে যাবে ডিম্বাশয়, এবং বীজ বললে হয়ে যাবে ডিম্বক। ফুলের ডিম্বকটি বীজে পরিণত হয় এবং ফুলের ডিম্বকটা বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, মানব মুখবিবরে লালাগ্রন্থি কত জোড়া? তো মানব মুখবিবরে লালাগ্রন্থি হচ্ছে 3 জোড়া। মানব মুখবিবরে 3 জোড়া লালাগ্রন্থি আছে। পরবর্তী প্রশ্ন, রক্তের শ্রেণীবিভাগ কারা করেন? শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ল্যান্ডস্টেনার। রক্তের শ্রেণীবিভাগ করেন বিজ্ঞানী ল্যান্ডস্টেনার। পরবর্তী প্রশ্ন, সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। পরবর্তী প্রশ্ন, একটি পুরুষ যৌন হরমোন হলো, উত্তর হয়ে যাবে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হলো একটি পুরুষ যৌন হরমোন। পরবর্তী প্রশ্ন, লিটমাসের উৎস হলো, তো শৈবাল। শৈবাল হচ্ছে লিটমাসের উৎস। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লিটমাসের উৎস হলো শৈবাল।
পরবর্তী প্রশ্ন, সর- সর্বাধিক ক্যালোরি পাওয়া যায় যে প্রকার খাদ্য হইতে, সেটা হলো স্নেহজাত পদার্থ। সর্বাধিক ক্যালোরি পাওয়া যায় স্নেহজাত পদার্থ থেকে। পরবর্তী প্রশ্ন, দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন, উত্তর হয়ে যাবে প্রোটিন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রোটিনের প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন বোমায় ঘটে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন হাইড্রোজেন বোমায় ঘটে থাকে। এটার ইংরেজিতে বলা হয় নিউক্লিয় ফিউশন। ফিউশন ইংলিশে এটার নাম হচ্ছে নিউক্লিয় ফিউশন। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিম্ন তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম কি? তো এর উত্তর হয়ে যাবে ক্রায়োস্ট্যাট। নিম্ন তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্র হচ্ছে ক্রায়োস্ট্যাট। পরবর্তী প্রশ্ন, জল জমলে আয়তনে কি হয়? তো বেড়ে যায়। এই কোশ্চেনটা আগেও একবার হলো। তো জল জমলে আয়তনে বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপকারী যন্ত্রটি কি? তো এটা উত্তর হয়ে যাবে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, আলুর খাদ্যোপযোগী অংশটি কি? তো এটা উত্তর হয়ে যাবে বিটপ। বিটপ হচ্ছে আলুর খাদ্য উপযোগী অংশ। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রন নামক সংকর ধাতুর একটি উপাদান কি? তো এর উপাদান হচ্ছে দস্তা। পরবর্তী প্রশ্ন, জীবদেহ সংরক্ষণে ব্যবহার করা হয় ফরমালিন দ্রবণ। ফরমালিন দ্রবণ জীবদেহ সংরক্ষণে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ পাতার যে কলায় ঘটে বা সালোক সংশ্লেষ পাতার যে কলা সাহায্য করে সেটা হচ্ছে মেসোপিল কলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে পরীক্ষায়, যে সালোক সংশ্লেষ পাতার যে কলা সাহায্য করে সালোক সংশ্লেষে সেটা হচ্ছে মেসোপিল কলা। পরবর্তী প্রশ্ন, মানবদেহে আয়োডিনের দৈনিক চাহিদা হলো 0.05 মিলিগ্রাম। মানবদেহে আয়োডিনের চাহিদা হচ্ছে 0.05 মিলিগ্রাম। পরবর্তী প্রশ্ন, জীবদেহে জিনের অবস্থিত, ও কোশ্চেনটা একটু ভুল আছে, এটা হচ্ছে জীবদেহে জিনের অবস্থান হচ্ছে ক্রোমোজোমে। ক্রোমোজোমে জিনের অবস্থান। পরবর্তী প্রশ্ন, মানবদেহে গড়পড়তা রক্তচাপ হচ্ছে 70 থেকে 80 আর 110 থেকে 120। মানবদেহে গড়পড়তার রক্তচাপ হচ্ছে 70 থেকে 80 এবং 110 থেকে 120। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বাভাবিক সংকোচন হ্রাস পায় যে ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে কে? হৃৎপিণ্ডের স্বাভাবিক সংকোচন হ্রাস পায় ভিটামিন কে এর অভাবে। পরবর্তী প্রশ্ন, কয়েকটি পতঙ্গভুক্ত উদ্ভিদ হলো, উত্তর হয়ে যাবে ড্রসেরা, সূর্য শিশির, কলসপত্রী। এই কটা হচ্ছে পতঙ্গযুক্ত উদ্ভিদ। তো বন্ধুরা, এটা পতঙ্গযুক্ত হবে না, এটা পতঙ্গভুক্ত হবে, কারণ এই সমস্ত উদ্ভিদগুলা পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন, সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই, কারণ তাদের রয়েছে সমসংখ্যক প্রোটন। এটা প্রোটন হয়ে যাবে। তো সমসংখ্যক প্রোটন থাকার জন্য সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই। পরবর্তী প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? তো বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? তো এর উত্তর হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম জলের বাষ্পীভবনের লিন তাপ। পরবর্তী প্রশ্ন, যে সূত্রের প্রয়োগে রকেট উৎক্ষেপণ করা হয় তা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে রকেট উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া, প্রতিটি বস্তুরই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া যে সূত্র সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এবং সেই সূত্র মেনে রকেট উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কত? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে 4.2 আর্ক পার ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বাড়লে ধাতব তারের রোধ বাড়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে তাপমাত্রা বাড়লে কোন ধাতুর রোধ কমে। এটা তোমরা কমেন্ট করে নিচে জানাবে যে তাপমাত্রা বাড়লে কোন ধাতুর রোধ কমে। তোমরা নিচে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, সাদা আলো 7টি বর্ণের আলোর সমষ্টি, তাহা প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন বলেছেন যে সাদা আলো 7টি বর্ণের আলোর সমষ্টি, এটা বলেছেন বিজ্ঞানী নিউটন। পরবর্তী প্রশ্ন, রামধনুর আলোর যে বিশেষ ধর্মের জন্য গঠিত হয় তা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণের জন্য রামধনুর আলোর যে বিশেষ ধর্ম রামধনুর আলোর যে বিশেষ ধর্মের জন্য গঠিত হয় বিচ্ছুরণ। তো এখানে কনফিউজ করার জন্য অপশানে থাকবে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এরকম করে অপশানে কনফিউজ করার জন্য থাকবে। এই প্রশ্নটা অনেকবার এসছে পরীক্ষায়, তো সঠিক উত্তর হয়ে যাবে বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সময় যে অ্যাসিড ব্যবহার করা বিপজ্জনক তা হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সময় যে অ্যাসিড ব্যবহার করা বিপজ্জনক তা হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাবে যে সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কী, নিচে তোমরা কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে রোধের একক কী? রোধের একক হচ্ছে ওহম। এটা হচ্ছে ওহমের সূত্রের সাংকেতিক চিহ্ন। তো এটা দিয়েই ওহমকে বোঝা যায় যে এটা হচ্ছে ওহম। তো আজকের 300টা প্রশ্ন শেষ হলো। তো এর যদি পিডিএফ তোমরা পেতে চাও তো নিচে কমেন্ট করবে, এবং এর পিডিএফ আমি শীঘ্রই দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নাও যারা জয়েন করোনি, তো সেখানেও পিডিএফ দেওয়া হবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে এর পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ বন্ধুরা।